উড়ান পাঠশালার পক্ষ থেকে আমি দেবাশিস সাহা তোমাদের হিস্ট্রি এসএলএসটি ক্লাস নিয়ে এসেছি, যেখানে পাস এবং অনার্স উভয়ে আমাদের একটা সম্পর্ক তৈরি করে ক্লাস তৈরি হবে। এবং এখানে আরেকটা কথা বলে দিই, শুধু আমার হিস্ট্রি নয়, এখানে ইংলিশ, এখানে ম্যাথস, এখানে সংস্কৃত, এখানে বায়োসায়েন্স, এখানে বেঙ্গলি, এখানে ফিজিক্স কেমিস্ট্রির মতো সাবজেক্টও কিন্তু রয়েছে। তোমাদের বলবো এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস, এবং ফ্রি ক্লাস মানে এই নয় যে পুরো ক্লাসটার কোয়ালিটি খুব খারাপ। কোয়ালিটি সঙ্গে সম্পূর্ণ রকমভাবে অ্যাডজাস্ট করে সব কিছু দেখে এই আমাদের উড়ান পাঠশালা এই ক্লাসের চেষ্টা করেছে, এবং এই প্রয়াসটা তখন সফল হতে পারে যখন তোমরা আমাদের এই ক্লাসটা দেখবে বা সাবস্ক্রাইব করবে। কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যেই এই ক্লাসটা চলবে। তাহলে এখন যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা তোমরা দেখো ষোড়শ মহাজন পদ এবং ষোড়শ মহাজন পদের পরে মগধের উত্থান কিভাবে হলো তার ইতিহাস। বেশ, এবার আমাদের একটু জানতে হবে যে এই ষোড়শ মহাজন পদের হিস্টোরিক্যাল সোর্সগুলো কি আছে। এই সোর্সের মধ্যে প্রথমেই যে সোর্সের কথা আমাদের বলতে হবে সেটা হচ্ছে আমাদের বৌদ্ধ গ্রন্থগুলো, এবং বৌদ্ধ গ্রন্থের মধ্যে সবচেয়ে বড় সোর্স ছিল আমাদের অঙ্গুত্তর নিকায়। মনে থাকবে, অঙ্গুত্তর নিকায়ের কথা আমাদের বলতে হবে। এবং অঙ্গুত্তর নিকায়ের ক্ষেত্রে যেটা আমরা একটু বলবো সেটা হচ্ছে যে এই গ্রন্থটা আমাদের মহাজন পদের সংখ্যা প্রথম দিকে 21টা বলেছে, এবং তারপরে আস্তে আস্তে অ্যামালগেট হওয়া মানে যুক্ত হতে হতে 16টা মহাজন পদে কিভাবে পরিণত হয়েছিল তার ইতিহাসটা কিন্তু বর্ণনা করেছে। তাই অঙ্গুত্তর নিকায় আমাদের কাছে খুব একটা উল্লেখযোগ্য গ্রন্থ, এবং এটাই বলা যেতে পারে ষোড়শ মহাজন পদের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ। 2 নম্বরে চলে আসবে জৈন ভগবতী সূত্র, ভদ্রবাহু রচিত একটা জৈন গ্রন্থ হলেও এর মধ্যে কিন্তু ষোড়শ মহাজন পদের কথা রয়েছে 2 নম্বর। এবং 3 নম্বরে রয়েছে অষ্টাধ্যায়ী, 315 খ্রিস্টপূর্বাব্দে রচিত, পাণিনির লেখা অষ্টাধ্যায়ী। আমাদের যে সোর্সটা দিয়েছে সেটা খুব ভালো করে জানবে। একটা সংস্কৃত ব্যাকরণের গ্রন্থ হয়েও কিভাবে এই মহাজন পদ তৈরি হয়েছে তার ইতিহাসটা আমাদের জানিয়েছে, তাই তো? তার প্রশ্ন হচ্ছে এখানে যে এই 3টে বইকে বাদ দিলে আর কি বই থাকে? আর যে বইগুলো থাকে সেগুলো তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু সোর্স আছে। যেমন আমি বলে দিই, আমাদের মহাবস্তু এটা একটা বৌদ্ধ গ্রন্থ, আবার আমাদের গঙ্গামালা জাতক এটাও একটা বৌদ্ধ গ্রন্থ। এবং গঙ্গামালা জাতকের পর আমরা যখনই ফিরে আসব তার পরবর্তী গ্রন্থগুলিতে, যেমন এর মধ্যে রয়েছে অবশ্যই আমাদের অথর্ববেদ এবং রামায়ণ। তাহলে প্রশ্ন করতে পারো, স্যার মহাভারতে কি আমাদের এই সূত্র নেই ষোড়শ মহাজন পদের? অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ আমাদের মহাভারতের যে জায়গা বা অঞ্চলগুলোর কথা বলা হয়েছে, যেমন ধরো পাঞ্চাল একটা মহাজন পদের একটা উল্লেখযোগ্য জায়গা, যেমন ধরো এখানে গান্ধার, এগুলো মহাভারতে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে হস্তিনাপুর, কিংবা হস্তিনাপুরের সঙ্গে সঙ্গে আমরা যে জায়গাগুলো দেখেছিলাম অন্যান্য জায়গা, সেই জায়গাটাও পর্যন্ত আমাদের কি ছিল, এই মহাভারতে উল্লেখ ছিল। তাহলে আমরা নেক্সট পেজে চলে আসছি। এখানে দেখবো ভালো করে আমাদের অথর্ববেদ, আর এখানে হচ্ছে রামায়ণ, এই দুটো বই ইম্পর্টেন্ট। এবার এখানে রামায়ণ মানেই তো তৈরি হচ্ছে অযোধ্যা থেকে, ঠিক? আবার রামায়ণে তুমি পাচ্ছ সীতাকে যেখানে বিয়ে করা হয়েছে, সীতা হচ্ছে আমাদের মিথিলা, তাই তো? মিথিলা রাজা জনকের কন্যা। এবার ষোড়শ মহাজন পদের মধ্যে যদি আমরা সবকটা মহাজন পদকে খুঁজতে চেষ্টা করি, তাহলে আমরা দেখব কাশী, কৌশল, অঙ্গমগধ, মৎস্য, বৎস, চেদিকম্বজ, অশ্মাক, সুরসেন, বৃজি, গান্ধার, অবন্তী, মল্ল, কুরু, পাঞ্চাল, এই 16টা মহাজন পদই কিন্তু রয়েছে। এবং এই মহাজন পদের মধ্যে কিছু মহাজন পদের আবার যোগ হওয়া হয়েছে। যেমন আমি দেখাই, যেমন আমি যদি বলি পুরুর সঙ্গে ভরত যোগ করি, তাহলে কি হবে? পুরু আর ভরত যোগ করে একবারে বেরোবে যে জায়গাটা, তার নাম হচ্ছে কুরু। হলো, দেখলাম। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হোক আগে মগধকে কেন্দ্র করে, কারণ মগধ এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। মগধের
তিনটে নদী, চম্পা নদী, চম্পার সঙ্গে রয়েছে সোন নদী এবং গঙ্গা নদী, 5টা পাহাড়। তাহলে এখন যেটাকে আমরা মগধ বলছি সেটা কিন্তু বিহারের কোথায় পড়ে? পাটনা পড়ে, বর্তমানে বিহারের পাটনা। বেশ, এবার এখানে আমরা দেখতে পাই যে মগধের যখন উত্থান হচ্ছে, তাহলে মগধের উত্থানের 5টি পাহাড়ের ওই লৌহ আকরিক বলো আর 3টে নদীর বাণিজ্যের সুবিধে বলো মগধকে সবথেকে শক্তিশালী করে দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে ধারাবাহিকভাবে শক্তিশালী রাজারা মগধে এসেছিল। তাহলে এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসে যে মহাভারতে একজন পৌরাণিক রাজার উল্লেখ আছে, যে রাজার নাম হচ্ছে জরাসন্ধ। এবার এই জরাসন্ধ রাজত্ব করত কোথায়? মনে রাখতে হবে এই জরাসন্ধ কিন্তু মগধেই রাজত্ব করত। তারপরে আমরা যদি হর্ষঙ্ক বংশের রাজাদের দেখি, মানে বিম্বিসার, অজাতশত্রু, তারপরে উদয়ন বা উদয়ভদ্র, আবার যদি শিশুনাগ বংশের শিশুনাগ এবং কালাশোক এবং নন্দ বংশের রাজা মহাপদ্ম এবং ধর্মনন্দ, তাহলে আমরা মগধের শক্তি সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে। মগধের যে প্রথম রাজধানী ছিল তার নাম ছিল গিরিব্রজ বা রাজগৃহ, এবং দ্বিতীয় রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্র, এবং তৃতীয় রাজধানী ছিল বৈশালী। মনে রাখবে। ঠিক আছে, জরাসন্ধ। বেশ, ঠিক আছে, গঙ্গা, সোন, চম্পা, 5টা পাহাড়, শিশুনাগ। বেশ, এবার আমরা আসছি কোন দুটি মহাজনপদ ভারতবর্ষের বাইরে চলে গেছে? তাহলে উত্তর হবে গান্ধার আর একটা কম্বোজ। আচ্ছা, গান্ধার মহাজনপদটা কোথায় গেছে? এই গান্ধার মহাজনপদ মনে রাখবে এটা চলে গেছে পাকিস্তানে। পাকিস্তানের পাটলিপুত্র, এই পাটলিপুত্র বলছি কি, পাকিস্তানের যে জায়গাটা আছে আমি বলে দিই পেশোয়ার, নট পাটলিপুত্র। পেশোয়ার থেকে রাওয়ালপিন্ডি যেতে যে বিস্তীর্ণ জায়গাটা আছে সেটা হচ্ছে গান্ধারের অ্যাকচুয়াল এখন বর্তমান জায়গা। এবার এই গান্ধার যার কথা বলছি তার রাজধানী ছিল তক্ষশিলা। তক্ষশিলা বেশি বিখ্যাত কিসের জন্য? একটা প্রাচীনতম ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ের জন্য। তক্ষশিলাতে মনে রাখবে একটা কথা, এই ইউনিভার্সিটিতে পড়তেন চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য, এটা খুব ইম্পর্টেন্ট। আবার এটাও ইম্পর্টেন্ট যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে পারসিক রাজা প্রথম দারায়ুস যখন আক্রমণ করেছিল আমাদের কি বলবো ওই তক্ষশিলা বা গান্ধার, তারও কিন্তু উল্লেখ আমরা পাই। ঠিক আছে, তাহলে এই গান্ধারের একজন ঐতিহাসিক রাজা ছিলেন পুক্কসতী। এই পুক্কসতী কি করেছিলেন? তিনি দূত পাঠিয়েছিলেন বিম্বিসারের দরবারে। মনে থাকবে। তাহলে যা যা বললাম সবই এক্ষণে দেওয়া আছে। তক্ষশিলা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, দারায়ুস তক্ষশিলা আক্রমণ করেছিল, পুক্কসতী একটু ঢাকা পড়ে গেছে বলে আমি লিখে দিলাম নামটা। কম্বোজ, কম্বোজ যদি দেখতে পাই, কম্বোজটা আমাদের এটাও পাকিস্তানে গেছে। সেটা হচ্ছে ওই হাজারা বলে একটা জায়গা আছে যেটা পেশোয়ার থেকে হাজারা পর্যন্ত বিস্তৃত। এই কম্বোজের যে রাজধানী ছিল সেটা খুব ইম্পর্টেন্ট। কেন বলে দিচ্ছি আমি তোমাদের। কম্বোজের রাজধানী রাজপুর ছিল। রাজপুর একটা খুব বড় বাণিজ্যিক কেন্দ্র ছিল, এটা মনে রাখবে। ঠিক আছে, এবং এটা দক্ষিণ পশ্চিম কাশ্মীরটাকে কভার করেছিল। তাহলে দক্ষিণ পশ্চিম তোমার কাশ্মীরটা চলে যাচ্ছে কিসের মধ্যে? কম্বোজের মধ্যে। এইবারে আমরা চলে যাব হচ্ছে কোথায়, সেটা হচ্ছে কোন কোন রাজ্যগুলো রিপাবলিকান স্টেট ছিল। রিপাবলিকান স্টেট মধ্যে চলে আসে প্রথম নামটা গণতান্ত্রিক রাজ্যের মধ্যে বৈশালী বা ব্রিজি। এবার ব্রিজির ক্যাপিটালের নাম ছিল হচ্ছে বৈশালী, এবং ব্রিজি রাজ্য মনে রাখবে গণতান্ত্রিক রাজ্য। ব্রিজিতে 8টা গণরাজ্য ছিল, 8টা। এবং এই যে ব্রিজির রাজধানী বৈশালী কেন ইম্পর্টেন্ট ছিল বলে দিই। মগধ ওদের সবচেয়ে বড় শত্রু ছিল। মগধ আর ব্রিজির ওদের সীমারেখা ছিল গঙ্গা নদীর মাঝ বরাবর। এবার এই গঙ্গা নদীর মাঝ বরাবর থাকাতে গঙ্গার ওপর বাণিজ্যকে কেন্দ্র করে মগধের সঙ্গে ব্রিজির শত্রুতা হয়,
এবং শত্রুতাটা এমন একটা জায়গায় পৌঁছয় যে সেটা অজাতশত্রুর সময় টানা 16 বছর ধরে যুদ্ধ হয়েছিল এবং 8টা গণরাজ্য একত্রিত ছিল এবং সঙ্গে আরো 36টা গণরাজ্য হয়ে গেছিল ভেঙে ভেঙে, সেটাও যুক্ত হয়েছিল ব্রিটিশ সঙ্গে। তা সত্ত্বেও কিন্তু বিম্বিসার তার মন্ত্রী, ঠিক আছে, তার মন্ত্রীর কূটকৌশলের সাহায্যে এই বিম্বিসার নয় আমাদের অজাতশত্রু যুদ্ধটা জিতে গিয়েছিল। ঠিক আছে, বর্ষা করা সুনীত। তাহলে এবারে আমাদের জানতে হবে যে এখানে যে ট্রাইবাল তোমার ইয়েগুলো ছিল, মানে গণরাজ্যগুলো ছিল, যেমন ছিল একটা শাক্যর কথা মানতে হবে, যেমন গ্যাত্রিক, শাক্য থেকে বেরিয়েছিল কে? শাক্য থেকে গৌতম বুদ্ধ, গ্যাত্রিক থেকে মহাবীর। ঠিক আছে, এবার এই যে 8টি উপজাতি আমি এখানে লিখে দিয়েছি, একটা ব্রিজি, একটা লিচ্ছবি, একটা বিদেহ, একটা শাক্য, একটা গ্যাত্রিক, একটা উগ্র, একটা ভোজ, একটা ঔকিব, তাই তো? তাহলে এখান থেকে আমাদের দেখেছিলাম কি যে লিচ্ছবিরা সবচেয়ে পাওয়ারফুল হয়েছিল এবং লিচ্ছবিরাজ চেতক এখানে খুব ইম্পর্টেন্ট একজন রাজা, এবং লিচ্ছবিরাজ চেতক ছিলেন মহাবীর জৈনের মামা, মনে থাকবে। এবং লিচ্ছবিরাজ চেতকের কন্যা চেল্লনার সঙ্গে বিয়ে হয়েছিল আমাদের কাদের? বিম্বিসারের। ব্রিজি আর মল্ল এই দুটি অঞ্চল গৌতম বুদ্ধ পরিভ্রমণ করেছিলেন। এবার বৈশালীর একজন বিখ্যাত নগরবধূ ছিল যার নাম ছিল আম্রপালি, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কে? আমাদের বিম্বিসার, এবং তাকে বিবাহ করেছিলেন এবং তাদের এক পুত্র ছিল যার নাম ছিল কি? তাদের পুত্রের নাম মনে রাখবে, এই পুত্রের নাম ছিল হচ্ছে বিমল। বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীন গণতান্ত্রিক নগরী হচ্ছে বৈশালী। ঠিক আছে, শাক্যরা ব্রিজির মধ্যে বসবাস করত, এটা বলেছি। শুদ্ধোধন গৌতম বুদ্ধের পিতা ছিলেন, আর ব্রিজির প্রধান শত্রু ছিল মগধ। ঠিক আছে, মগধের রাজা অজাতশত্রুর সঙ্গে ঝামেলাটা শুরু হয়। তাহলে যেটা বিহারের মুজফ্ফরপুরের জেলায় অবস্থিত সেটার হিস্টোরিক্যাল ভ্যালু কতখানি, যেটা আমরা এখানে জানলাম। নেক্সট, এবার আমরা ফিরে এলাম মল্ল কিন্তু একই রকম ভাবে মনে রাখবে একটা গণতান্ত্রিক রাজ্য, এবং মল্লের সত্যি কথা বলতে গেলে আমাদের এই যে দুটো রাজধানী, একটা পাবা আর একটা কুশীনগর বা কুশিনারা, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা এক কথায় বলতে গেলে এটা উত্তরপ্রদেশের দিকে চলে গেছে, ইউপির দিকে, এবং মল্লের যে রাজধানীটা হচ্ছে পাবা, সেই পাবাতে দেহত্যাগ করেছিলেন মহাবীর জৈন, আর যেটা হচ্ছে কুশীনগর বা কুশিনারা তাতে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন। দেখো এখানে এটা বলা আছে। ঠিক আছে, মল্লের আমাদের বর্তমান অবস্থানটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর। তাহলে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এমনিতেই খুব ইম্পর্টেন্ট জায়গা, যেমন হচ্ছে গোরক্ষপুরের কাছে মাহার বলে একটা জায়গা আছে, মাঘারে, যেখানে কবিদের সমাধিও আছে। এবার দেখো আমাদের মল্লদের রাজক্ষত্রিয় বলা হয়েছে মনু সংহিতায়, এটা মনে রাখবে। এবং এটাও মনে রাখবে যে এই মল্লবাসীরা একটা দীর্ঘকালীন যুদ্ধ বিগ্রহের মধ্যে কিন্তু যায়নি, তারা ব্যবসা বাণিজ্য এবং একটা কি বলবো ওই আধ্যাত্মিক পরিমণ্ডলের জন্য বেশি বিখ্যাত হয়েছে। এবার আমরা যাব হচ্ছে অসমক। অসমকের স্পেশালিটি কি? যে ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদ দক্ষিণ ভারতে অবস্থিত? উত্তর হচ্ছে অসমক। অসমকের যে রাজধানী তোমার হচ্ছে ছিল কি? পোতলি বা পোতনা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটা জানবে যে বর্তমানে এটা মহারাষ্ট্রে, একেবারে প্রপার মহারাষ্ট্রেই রয়েছে। এবং অসমকের ক্ষেত্রে যে পয়েন্টটা মাথায় রাখবে যে এটা গোদাবরী নদীর তীরে। ঠিক আছে, পোতনা এই গোদাবরী নদীর তীরে এটা অবস্থিত। এবার আসছে বৎসের খ্যাতি হচ্ছে একজন রাজার জন্য, যে রাজা গৌতম বুদ্ধের কাছে তোমার শিক্ষা নিতে গিয়ে 1-2 মাসের পড়ার পরেই তাকে অস্বীকার করে চলে এসেছিল, বলছে আপনার পড়া আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপনার শিক্ষাটাই আমি বুঝতে পারছি না। সে বৎসরাজ উদয়ন, সে যখন ফিরে গেলেন এবং তিনি বিয়ে করলেন বাসব দত্তাকে বিবাহ করার পরে তার মনে হলো যে গৌতম বুদ্ধের কাছে আবার যাওয়া উচিত, আবার অসমাপ্ত শিক্ষা সমাপ্ত করা উচিত। তখন তিনি আবার কি করলেন? পড়াশোনা করতে শুরু করলেন গৌতম বুদ্ধের কাছে বৌদ্ধ মতে। এই ঘটনাটা আমরা জানতে পারি স্বপ্ন বাসব দত্তা নাটক থেকে, যার লেখক হচ্ছে ভাস। এবার দেখো
এই যে বললাম কোশাম্বী বা কৌশাম্বী, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। এটা উত্তরপ্রদেশের এলাহাবাদে ছিল। এই উদয়নের কথা বললাম, এটাকে কৌশাম্বীও লেখা যায়। ঠিক আছে, এই যে পুরো ঘটনাটা আমি বলে দিয়েছি, এখানে দেওয়া রয়েছে। এবার যেখানে ক্লাইম্যাক্সটা আছে, তাদের একমাত্র কন্যাকে বিয়ে করেছিল আমাদের উজ্জয়িনী রাজা চন্দ্রপ্রদ্যুৎ মহাসেনা। উজ্জয়িনী রাজা চন্দ্রপ্রদ্যুৎ মহাসেনা আমাদের কি করেছিল, এই ভদ্রমহিলা মানে উদয়নের মেয়েকে বিয়ে করেছিল। এই বারাণসী মানেই উত্তরপ্রদেশ, বেনারস, তাই তো। এখানের একজন বিখ্যাত রাজা ছিলেন অশ্বসেন, আর অশ্বসেনের ছেলে তার চেয়েও বেশি বিখ্যাত ছিল। কাশীর বিখ্যাত রাজা অশ্বসেন, আর তার ছেলে অশ্বসেনের চেয়েও বেশি বিখ্যাত, কিন্তু সে রাজা হিসেবে নয়, সে একজন আধ্যাত্মিক ধর্মগুরু হিসেবে বিখ্যাত। 23 নম্বর তীর্থঙ্কর আমাদের পার্শ্বনাথের বাবাই ছিলেন আমাদের অশ্বসেন। ঠিক আছে। কাশী কার্পা শিল্পের জন্য উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিম্বিসার যখন কোশল রাজকন্যা কোশলা দেবীকে বিয়ে করলেন, তখন কোশল দেবীর দাদা, ঠিক আছে, যার নাম ছিল হচ্ছে প্রসেনজিৎ, সেই ভদ্রলোক কোশলের রাজা প্রসেনজিৎ কাশী গ্রামটা যৌতুক দিয়েছিল কাকে, বিম্বিসারকে। এটা মনে রাখবে, যৌতুক। এইবারে আমরা আসবো কোশল। কোশলও আছে কোথায়, উত্তরপ্রদেশের অযোধ্যায়, তাই তো। এবং এখানের যে রাজধানীটা সেটাই সবচেয়ে বিখ্যাত জায়গা, শ্রাবস্তী। বলে যে আমাদের শ্রাবস্তী কিসের জন্য বিখ্যাত, বলছে আমাদের এই বিখ্যাত ভদ্রলোক মানে হচ্ছে যাকে আমরা গৌতম বুদ্ধ বলে থাকি, সেই গৌতম বুদ্ধ দীর্ঘ সময় কিন্তু শ্রাবস্তীতে কাটিয়েছিলেন, এবং তার যে কি বলে ধর্ম প্রচারের একটা বড় জায়গা ছিল শ্রাবস্তী। কিন্তু শ্রাবস্তী বিখ্যাত হলো না, কোশল বিখ্যাত হয়ে গেল অযোধ্যার জন্য, যেহেতু এটা রামের জন্মভূমি বলে বেশি বিখ্যাত। ঠিক, তাহলে এই যে কোশলের রাজা প্রসেনজিৎ, তিনি কিন্তু আবার গৌতম বুদ্ধের শিষ্যের আগে বন্ধু, তারপরে শিষ্য, দুটো মনে রাখবে। এবার অঙ্গ, অঙ্গ রাজধানী কোথায় আছে, চম্পা। ঠিক আছে, এই যে বললাম চম্পার কথা, এই চম্পাকে ঘিরে একটা ব্যাপার রয়েছে। চম্পাকে কেন্দ্র করে রয়েছে মালিনী নদী, যেটা ভাগলপুরে অবস্থিত। এই অঙ্গের বিখ্যাত রাজা ছিল ব্রহ্মদত্ত, এবং বিম্বিসার তার কেরিয়ারে কেবলমাত্র একটি রাজ্য জয় করেছিল, তার নাম হচ্ছে অঙ্গ, এবং অঙ্গের রাজা ব্রহ্মদত্ত কিন্তু আমাদের বিম্বিসারের কাছে পরাস্ত এবং নিহত দুই হয়েছে। ঠিক আছে, তাহলে বিম্বিসার তার কেরিয়ারে একটি রাজ্য জয় করেছিল, তার নাম কিন্তু আমাদের অঙ্গরাজ্য। এবার এলো চেদি। এবার চেদির কথা বলতে গেলেই এর রাজধানীর কথা চলে আসে শুক্তিমতি। স্যার শুক্তিমতির কথা আপনি আগে বলছেন কেন, কারণ শুক্তিমতির ওপরে যার আধিপত্য ছিল তিনি মহাভারতের এক লেজেন্ডারি কিং, তার নাম হচ্ছে চেদিরাজ তোমার কি বলবো শিশুপাল, যাকে আমাদের কি বলবো যাদব বংশীয় আমাদের ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ তাকে সুদর্শন চক্রের সাহায্যে হত্যা করেছিলেন। তার কারণ তার 100টা অপরাধ হয়ে গিয়েছিল, তার জন্য তাকে হত্যা করেছিলেন। ঠিক আছে, এটা বুন্দেলখণ্ড ও মধ্য ভারতের দোয়াব অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, এটা উত্তরপ্রদেশে আমরা বলবো না, এটা মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড বলবো। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যদেশ বুন্দেলখণ্ড। তাহলে শিশুপালের কথা আমি বলেই দিলাম, শ্রীকৃষ্ণের হাতে নিহত হন। সুরসেন, এটা যমুনা নদীর তীরে মথুরা অঞ্চলে অবস্থিত। মথুরা মানেই আসবে কংস এবং শ্রীকৃষ্ণ, রাজধানী মথুরা। মহাভারত পুরাণের তথ্য অনুযায়ী যদু বা যাদব বংশীয় রাজারা সুরসেনের রাজত্ব করতেন। তাহলে এই যে দুজনের কথা আমরা পাই, কৃতবর্মা এবং সাত্যকী, এরা দুজনেই কিন্তু এই যাদব বংশের লোক ছিল। অবন্তীপুত্র ছিল আমাদের বুদ্ধের একজন শিষ্য এবং সুরসেনের ঐতিহাসিক রাজা, লেজেন্ডারি নয়। সাত্যকী আর কৃতবর্মা হচ্ছে লেজেন্ডারি মানে কিংবদন্তি, কিন্তু এই যে ভদ্রলোকের নাম বললাম অবন্তীপুত্র, সে কিন্তু ঐতিহাসিক এবং সে গৌতম বুদ্ধের শিষ্য ছিল।
এবার অবন্তী চলে এলো। অবন্তীর যে কথাটা আমি বলবো এটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে, এটা রয়েছে মধ্য ভারতে, মানে আমি যাকে বলবো মধ্যপ্রদেশে রয়েছে। এখানে ক্যাপিটাল দুটো ছিল, অবন্তী বা অবন্তিকার একটা ক্যাপিটাল ছিল উজ্জয়িনী, আর একটা ক্যাপিটাল কোথায় ছিল, মাহিষ্মতি। ঠিক, মাহিষ্মতির কথা বললে তোমাদের বাহুবলীর কথা মনে পড়ে যায়। তাহলে বাহুবলী ছবিটা রচিতই হয়েছিল, স্ক্রিপ্ট বা এই যে উপন্যাসটা লেখা হয়েছিল সেটা ষোড়শ মহাজনপদের কথা মাথায় রেখে। এবং এখানে একটা কথা বলে দিই তোমাদের, ভালো করে মাথায় রাখবে যে মাহিষ্মতি আর যখন আমাদের এই জায়গাটা এলো, মানে উজ্জয়িনী এলো, উজ্জয়িনী হচ্ছে আমাদের সেই কথা বলতে গেলে সবচেয়ে বিখ্যাত রাজ্য। এই উজ্জয়িনীর যে রাজা ছিলেন চন্দ্রপ্রদ্যোৎ মহাসেনা, তিনি ছিলেন প্রচন্ড রাগের জন্য বিখ্যাত। কিসের মতো রাগ? চণ্ডালের মতো রাগ, তাই তাকে চন্দ্রপ্রদ্যোৎ মহাসেনা বলা হয়। চন্দ্রপ্রদ্যোৎ মহাসেনাকে পরাস্ত করেছিলেন বিম্বিসার। আবার এই চন্দ্রপ্রদ্যোৎ মহাসেনার যখন জন্ডিস হয় তখন বিম্বিসার তার চিকিৎসক জীবককে পাঠায় এবং জীবক তার চিকিৎসা করে তাকে সুস্থ করে। এটা খুবই ইম্পর্টেন্ট। আবার একই সঙ্গে এটাও মনে রাখবে, তিনি হচ্ছে স্বপ্ন বাসব দত্তা নাটকে আমরা যেটা পাই, তিনি হচ্ছেন উদয় বা উদয়ভদ্রের কন্যাকে বিবাহ করেন। ঠিক আছে, রাগের জন্য বিখ্যাত ছিলেন যা যা বললাম। অবস্থিত মালব মধ্যপ্রদেশ, অবন্তিকা নামে পরিচিত। উত্তর দক্ষিণ অংশকে ভাগ করেছে এই অবন্তিকা, তাই তো অবন্তী। বেশ, কুরু, কুরুর রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ। আর ইন্দ্রপ্রস্থর কথা বললেই পাণ্ডবদের কথা মনে পড়ে যায়। তাহলে এটা দিল্লিতে আছে এবং এটা সত্যি কথা বলতে গেলে উত্তরপ্রদেশের মিরাটের খানিকটা অংশ। দিল্লি এবং থানেশ্বর, থানেশ্বর মানে উত্তর ভারত। এবং এখানে আমরা দেখেছিলাম যে গৌতম বুদ্ধ যখন গৌতম বুদ্ধ হয়ে গেছেন, বিখ্যাত হয়েছেন, তখন একজন রাজা ছিলেন কোরব্য বা কৌরব্য। ঠিক আছে, এবং কুরু একটা গণরাজ্য, একটা বড় রাজ্য ছিল বা সংঘের একটা রাজ্য ছিল। এবং এখানে হস্তিনাপুর নগরটা সবচেয়ে ফেমাস ছিল। এবং এখানে আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধের পাণ্ডবদের কথা এখানে উল্লেখ আছে। পাঞ্চাল, পাঞ্চাল হচ্ছে অহিচ্ছত্র। ঠিক আছে, এই অহিচ্ছত্র হলো আমাদের দক্ষিণ পাঞ্চালের রাজধানী। তাহলে উত্তর পাঞ্চাল অহিচ্ছত্র, দক্ষিণ পাঞ্চাল হচ্ছে কাম্পিল্য। ছোট একটা গোলমাল হলো, দক্ষিণ পাঞ্চালের রাজধানী কাম্পিল্য, উত্তর পাঞ্চাল অহিচ্ছত্র। এটা বেশি ইম্পর্টেন্ট, অহিচ্ছত্র। ঠিক আছে, পাঞ্চালের কথা আমরা মহাভারতে পেয়েছি, তাই তো। এবং এটা এখন যদি দেখি তাহলে উত্তরপ্রদেশের এই যে বদায়ুন, ফারুকাবাদ, বেরেলি, এই জায়গাগুলোকে নিয়ে যাবে। এবং কনৌজটাও নাকি এর মধ্যে পড়তো। কনৌজ হচ্ছে, যদি বলা হয় কনৌজ নগরের উত্থান, তাহলে কিন্তু পাঞ্চাল থেকে এসেছিল। পাঞ্চালের সবচেয়ে বড় হিস্টোরিক্যাল প্যালেস যদি বলতে হয় তাহলে হচ্ছে কনৌজ। ঠিক আছে, চুলানি ব্রহ্মদত্ত এখানকার রাজা ছিল। পাঞ্চাল সংঘ গঠিত হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে। এই ব্রহ্মদত্ত আর অঙ্গের রাজা ব্রহ্মদত্ত এক নয়। অঙ্গের রাজা হচ্ছে শুধু ব্রহ্মদত্ত, আর এখানে রাজা শুধু চুলানি ব্রহ্মদত্ত। এরপর 16 নম্বর প্লেস, ঠিক আছে, যেটা আমাদের এসছে এখানে, সেটা একটু বলতে হয় পাঞ্চাল। হ্যাঁ, আমাদের বলে দেওয়া হলো 16টা। আর এখানে কিছু বাকি নেই, 21টা থেকে 16টা হওয়া। এরপর যেটা আছে সেটা মগধের উত্থানের ইতিহাস আমাকে বলতে হবে। মানে হর্ষঙ্ক বংশ 545 থেকে আমাদের মনে রাখতে হবে 430 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই রাষ্ট্রটা ছিল। এর যিনি ফাউন্ডার ছিলেন তার নাম ছিল বিম্বিসার। বিম্বিসারের ক্ষেত্রে একটা বলে দিই, বিম্বিসারের বাবা যিনি ছিলেন তার নাম ছিল ভট্ট্রিয়। ঠিক, এবং বিম্বিসার 545 খ্রিস্টপূর্বাব্দে যখন মগধের রাজা হন তখন তার ক্যাপিটাল কোথায় ছিল, গিরিব্রজ বা রাজগৃহ। এবং তিনি মনে রাখবেন যে প্রথম প্রাচীন ভারতের রাজা, যে আমাদের এক কথা যাকে বলে উনি স্ট্যান্ডিং আর্মি চালু করেছিলেন, মানে বার্ষিক বেতন দেওয়া সৈন্য রেখেছিলেন। এবং বার্ষিক বেতন দেওয়ার পরে পাশাপাশি মনে রাখতে হবে এই ভদ্রলোক নিজে শ্রেণিক বা শ্রেণীয় বলে একটা উপাধি গ্রহণ করেছিলেন। এই ভদ্রলোক হচ্ছে প্রাচীন ভারতের প্রথম রাজা, তিনি ম্যাট্রিমোনিয়াল পলিসি বা বৈবাহিক সম্পর্ক নীতি নেন। এবং ওনার ম্যাট্রিমোনিয়াল পলিসিতে প্রথম বিবাহ হয় আমাদের কোশলের রাজা প্রসেনজিতের কন্যা কোশলা দেবীর সঙ্গে, তাতে কাশিগ্রামটা যৌতুক পান। 2 নম্বর, উনি লিচ্ছবিরাজ চেতকের কন্যা চেল্লনার সঙ্গে বিবাহ করেন, চেল্লনার সন্তানই হচ্ছে অজাতশত্রু। 3 নম্বর, উনি বিদেহ রাজকন্যা বাসুমী দেবী এবং মদ্র রাজকন্যা
আমাদের ক্ষেমা দেবীকে উনি বিবাহ করেন এবং ওনার সঙ্গে সম্পর্ক ছিল কার, আমাদের বৈশালীর নগরবধূ যার নাম ছিল আম্রপালি। এই রাজার সময়ের উল্লেখযোগ্য ঘটনার আরো কিছু বলতে হয়। কেবলমাত্র একটি রাজ্য উনি জয় করেছিলেন, যে রাজ্যটির নাম ছিল হচ্ছে আমাদের অঙ্গরাজ্য। ব্রহ্মদত্তকে পরাস্ত করেছিলেন উনি। এবং এটাও জানবে উনি আমাদের যখন চন্দ্রপ্রদ্যুৎ মহাসেনা পরাস্ত হওয়ার পর অসুস্থ হয়ে যায় জন্ডিস রোগে, তখন তিনি শলাবতীর পুত্র আমাদের জীবককে পাঠায় তার চিকিৎসা করার জন্য এবং জীবক তাকে সুস্থ করে দেয়। আমাদের গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন দুজনেই তিনি সমসাময়িক ছিলেন। এবং মনে রাখবে, মহাবীর জৈন এই গৌতম বুদ্ধ অসুস্থ হয়ে গেলে গৌতম বুদ্ধকে চিকিৎসা করেছিলেন ডক্টর জীবক। কার আদেশে? সেটা হচ্ছে আমাদের এই কি বলবো বিম্বিসারের আদেশে। বিম্বিসার এর পরে যে ঘটনাটা রয়েছে, উনি গৌতম বুদ্ধকে দান করেন বিখ্যাত বেনুবন, এবং বেনুবন দান করার পরে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে এই ভদ্রলোকের দরবারে পুক্কসতী গান্ধারের যে রাজা দূত পাঠিয়েছিলেন, এবং আমাদের গৌতম বুদ্ধের খুড়তুতো ভাই যার নাম ছিল দেবদত্তের পরামর্শে বা প্ররোচনায় অজাতশত্রু তার পুত্র আমাদের হত্যা করে কাকে, বিম্বিসারকে। এবং এই হত্যাকাণ্ড হওয়ার পরে শোকে মর্মাহত হয়ে হার্ট অ্যাটাক করে কার আমাদের, সেটা হচ্ছে রানী হচ্ছে কোশলা দেবী। এবং এরপরে যখন অজাতশত্রু সিংহাসনে বসলো 545 থেকে 493 বিম্বিসারের সময়কাল, অজাতশত্রু 493 থেকে 462, এবং এই সময় তিনি আমাদের কুনিক উপাধি ধারণ করেছিলেন এবং তিনি ছিলেন প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম পিতৃ হত্যাকারী রাজা, পেট্রিসাইড রুলার যাকে আমরা বলি। এবং এই ভদ্রলোক তোমার সিংহাসনে বসা মাত্রই তার সঙ্গে সংঘর্ষ হয় কুশলরাজ প্রসেনজিতের। প্রথম যুদ্ধে কুশলরাজ প্রসেনজিৎ তাকে পরাস্ত করে, দ্বিতীয় যুদ্ধে প্রসেনজিৎকে আবার অজাতশত্রু পরাস্ত করে। তখন দুই জনের মধ্যে একটা রফা হয়। প্রসেনজিতের কন্যা ভাজিরার সঙ্গে বিয়ে হয় অজাতশত্রু, এবং অজাতশত্রু যখন ফিরে আসেন তখন তিনি আবার কি হয়, যে বিম্বিসার যে জায়গাটা যৌতুক পেয়েছিল কাশীগ্রামটা, সেটা উনি আবার ফিরে পান এই বিবাহের মানে যৌতুক হিসেবে। এবং এখানে আমরা যেটা দেখি যে বিম্বিসারের সময় যে বড় ঘটনাটা ঘটেছিল, ব্রিজি বা ভাজ্যির সঙ্গে একটা লম্বা যুদ্ধ, 16 বছরের যুদ্ধ, সেটা হচ্ছে গঙ্গার নদীর তীরকে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র করে গড়ে তুলেছিল মগধ, আবার গড়ে তুলেছিল একইভাবে আমাদের এই ব্রিজি বা বৈশালী। সেই নদীর অধিকার নিয়ে বাদে হচ্ছে যুদ্ধ, বাণিজ্যিক অধিকার নিয়ে। এবং 16 বছরের যুদ্ধে অজাতশত্রুর মন্ত্রী বর্ষাকর এবং সুনীদ ওই তোমার কি বলবো যে গণরাজ্যগুলো একত্রিত হয়েছিল, সেই গণরাজ্যগুলোকে 36টি গণরাজ্যকে বিচ্ছিন্ন করে দেয়। এবং দুটো অস্ত্র, একটা হচ্ছে মহাশিলা কণ্টক এবং রথমূষল আর মহাশিলা কণ্টক, এই দুটো অস্ত্রের সাহায্যে জিতে যায় কে, বিম্বিসার। রথমূষলটা হচ্ছে যে একটা রথের মাঝখানে কাঁটা লাগানো থাকে, একটা হুইলের মতো চাকার মতো কাঁটা, সেটা কি হয় সার্পেন্টাইল মানে সাপের মতো আঁকা বাঁকা করে গিয়ে ছিন্ন ভিন্ন করে দেয়। আর যেটা হচ্ছে মহাশিলা কণ্টক, সেটা হচ্ছে শত্রু সৈন্যের উপরে ভারী ভারী আমাদের কি হয় পাথর পড়ে। তোমরা যারা বাহুবলী ছবিটা দেখেছো সেখানে দেখবে কাটাপ্পা এই যন্ত্রগুলোর ব্যবহার করেছিল, তাই তো। আর ভল্লাল দেবের যে রথটা ছিল সেটা কিন্তু একটা মাঝখানে কাটা ছিল, মানে এই আমাদের যাকে বলে রথমূষল ছিল। ঠিক আছে, এইবারে অজাতশত্রুর জীবনের যে পরের পর্বটা আমরা দেখি সেটা হচ্ছে অজাতশত্রু সম্পূর্ণভাবে কি করেন, মহাবীর জৈনের কাছে জৈন ধর্মে দীক্ষা নেন। এবং জৈন ধর্মে দীক্ষা নেওয়ার পর তোমরা জানবে ভালো করে যে এই ভদ্রলোকের মধ্যে একটা ভীষণ রকম ভাবে অপরাধ বোধে ভুগতে থাকেন যে তিনি তার পিতাকে হত্যা করেছেন। তখন আম্রপালির পরামর্শে কি হলো, আম্রপালির পরামর্শে এই ভদ্রলোক মানে যাকে আমরা বলছি এক কথায় অজাতশত্রু, সে অজাতশত্রু গৌতম বুদ্ধের কাছে গিয়ে পুরোপুরি কনফেস করেন নিজের অপরাধের কথা। এবং সেই গৌতম বুদ্ধকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য উনি গৌতম বুদ্ধের মৃত্যুর 3 বছর বাদে 483 খ্রিস্টপূর্বাব্দে আমাদের কোথায় করেছিল, রাজগৃহে আমাদের ওই একটা বিখ্যাত কি বলবো বৌদ্ধ কাউন্সিলের আহ্বান করেন, যাতে আমাদের প্রেসিডেন্ট হয়েছিল মহাকাশ্য। এবং এখানে কোনো ভাগাভাগি হয়নি,
এখানে হচ্ছে বলতে পারা যায় বিনয় পিটক আর সূত্র পিটকের ব্যাখ্যা হয়েছিল। বিনয় পিটকের ব্যাখ্যা করেন উপালি, সূত্র পিটকের ব্যাখ্যা করেন আনন্দ। মনে রাখবে, এবার এই অজাতশত্রুকে হত্যা করেন তার পুত্র, যার নাম ছিল উদয়ন বা উদয়ভদ্র, এবং সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, সেকেন্ড পেট্রিসাইড রুলার হিসেবে আমাদের ইতিহাসের খাতায় নাম লিখে নেন প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে। দ্বিতীয় পিতৃ হত্যাকারী রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন উদয়ন বা উদয়ভদ্র। এগুলো সবই দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও পয়েন্টগুলো। বেণুবন দান করেন, জীবক, শলাবতী কে ছিল তার পরিচয় রয়েছে, বিম্বিসার আম্রপালের ঔরসজাত সন্তান বিমল, মহাবীর জৈন, অজাতশত্রু, জন্ডিস রোগের ব্যাপারটা বলে দিয়েছি, কুনিক। ঠিক আছে, দেখো অজাতশত্রুর যে দুজন প্রাইম মিনিস্টারের কথা আমরা আগে বলেছিলাম, যেমন এর মধ্যে একজন ছিলেন হচ্ছে এই বস্তাকর। ঠিক আছে, এই বস্তাকরের কথা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, এবং সুনীল। এরা দুজনের জন্য কিন্তু মেনলি এই 36টা গণরাজ্যের সঙ্গে জয় একেবারে সম্ভব হয়েছিল। এবার দেখো যে কণ্টক শোধন, মহাশিলা কণ্টক, মহাশিলা কণ্টক শত্রুর ওপর নিক্ষেপ করা একটা ভারী পাথর, এটা আমি বলেছিলাম, আবারও বলে নিলাম। আবার রথের মাঝখানে ধারালো লোহার কাঁটা দিয়ে প্রস্তুত এক ধরনের যন্ত্র, যা শত্রুদের রথ কেটে দেয়। তাহলে এই দুটো যন্ত্র, যে দুটো যন্ত্র কিন্তু অজাতশত্রুকে জিতিয়েছিল। এবার তারপরে কথা বলতে গেলে যেটা আমাদের বলতে হয় সেটা হচ্ছে আমাদের অজাতশত্রুর বৌদ্ধ সম্মেলন, যেটা আমরা বলেছিলাম, এবং সেখানে উনি সফল হন এবং কুনিক নামে উনি বেশি বিখ্যাত হন। ঠিক আছে, এবং তারপরে যিনি রাজা হিসেবে আসেন তিনি হচ্ছেন উদয়ভদ্র বা উদয়ন, এবং মনে রাখবে ইনি হচ্ছেন সেকেন্ড পেট্রিসাইড রুলার বা দ্বিতীয় পিতৃ হত্যাকারী রাজা। ঠিক আছে, এবং ওনার ক্ষেত্রে তোমরা যেটা ভালো করে মনে রাখবে, উনি জৈন ধর্মাবলম্বী ছিলেন, ঠিক অ্যাজ ইট ইজ কার মতো, আমাদের এই অজাতশত্রুর মতো। গিরিব্রজ থেকে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেন, তাহলে সেই অর্থে পাটলিপুত্র শহর, এই যে পাটলিপুত্র শহর, শহর যদি আমরা বলি সেটা কিন্তু আমাদের অবশ্যই উদয়ভদ্র প্রতিষ্ঠাতা। ঠিক, তারপর চলে আসি নেক্সট, আমরা যেখানটা যাব সেটা ভালো করে একটু মনে রাখবার চেষ্টা করবে। তিনি আমাদের এই যে জৈন ধর্মাবলম্বী ছিলেন উদয়ন বা উদয়ভদ্র, এটা একটা ভাইটাল পয়েন্ট। আর এটাও তোমাকে সেই সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে উদয়ন বা উদয়ভদ্র যেমন ভাবে আমাদের জৈন ছিলেন, আমাদের অজাতশত্রু, তেমনই আমাদের জৈন, আমাদের ধর্মাবলম্বী ছিলেন কিন্তু উদয়ভদ্র। দুজনের মধ্যে মেথডিক্যালি কোনো ফারাক ছিল না। সমস্যাটা হলো কোথা থেকে? সমস্যাটা এসে গেল এই সময় যখন আমরা দেখলাম যে উদয়ভদ্র আমাদের যুদ্ধ করলেন এবং যুদ্ধ করে একটা সাফল্য পেলেন কার এগেনস্টে? সেটা হচ্ছে আমাদের অবন্তী রাজা পালকের সঙ্গে। কিন্তু অবন্তী রাজা পালক একটা ষড়যন্ত্র করে উদয়ন বা উদয়ভদ্রকে হত্যা করলেন। ঠিক, তাহলে এটা আমরা একটু ভালো করে দেখব। নেক্সট দেখো, উদয়ন বা উদয়ভদ্রের এই ঘটনাটার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে রাজা হয়ে যিনি বসলেন পরপর অনিরুদ্ধ, মুন্ড এবং নাগদশক কেউ কিন্তু খুব রিমার্কেবল ছিলেন না, বা কখনো বলা যাবে না যে তাদেরকে এটা বলা যাবে না যে তারা শক্তিশালী ছিল এবং রাজ্য চালানোর ক্ষমতা তাদের ছিল। এবার ঘটনা পরম্পরায় নাগদশককে সিংহাসনে বসান, নিহত হন। এবার এখানে নাগদশকের ক্ষেত্রে যেটা বলতে হবে, নাগদশক এই বংশের শেষ রাজা এবং তাকে হত্যা করলেন কে? তাকে হত্যা করলেন আমাদের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ। এবং শুরু হয়ে গেল আমাদের নতুন একটা রাজপাট,
যার নাম হচ্ছে আমাদের কি বলবো শিশুনাগ রাজবংশ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, এবার দেখো যেখানে আমার বলার আছে সেটা হচ্ছে এই শিশুনাগ বংশের সবচেয়ে শক্তিশালী রাজা বা প্রতিষ্ঠাতা দুটোই শিশুনাগ ছিল, এবং এটাও তোমাকে জানতে হবে প্রথম জীবনে তিনি চম্পার ভাইসরয় ছিলেন। চম্পার ভাইসরয় হিসেবে তার কেরিয়ার শুরু হয়। তারপরেই কিন্তু তিনি একটা অবিসংবাদিত একজন নেতা এবং রাজার ভূমিকা পালন করেন যখন তিনি এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন। তিনি রাজধানী প্রথমেই চেঞ্জ করেন, তিনি পাটলিপুত্র থেকে নিয়ে যান বৈশালীতে, এবং এখানে একটা ব্যাপার আছে, তিনি সম্পূর্ণভাবে বৈশালীটা জয় করেন, এবং বৈশালী জয় করা ছাড়াও তার একটা বড় কৃতিত্ব হচ্ছে ব্রিজি বা বৈশালী জয় করা ছাড়াও তিনি আমাদের উজ্জয়িনীর যে প্রদ্যুৎ রাজবংশ ছিল, যাদের সঙ্গে প্রায় 100 বছরের শত্রুতা ছিল, সেই প্রদ্যুৎ রাজবংশের রাজাকে পরাস্ত করে তিনি আমাদের কি করেছিলেন, উজ্জয়িনী নিজের অধিকারে নিয়ে এসেছিলেন। দেখে নাও, ব্রিজি রাজ্যটি জয় করেন, ব্রিজির রাজধানী বৈশালীতে নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পাটলিপুত্র থেকে যখন উনি আমাদের বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করলেন, সেই সময় আমাদের একটা বড় শক্তি মানে এই পাটলিপুত্র থেকে যখন মানে বৈশালীতে নিয়ে গেল, শক্তিটা বৈশালীতে ট্রান্সফার হয়ে গেল। মানে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি আমি, যে যাবতীয় ব্যবসা বাণিজ্যটা তখন পাটলিপুত্রের উপর নির্ভরশীল ছিল না। প্রথম জীবনে আমাদের বারাণসীর ভাইসরয় ছিলেন বলা হয়েছে, এবং অবন্তীর প্রদ্যুৎ রাজবংশের রাজাদের তিনি পরাস্ত করেন। এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি, এই যে ঠিক আছে, অবন্তীর প্রদ্যুৎ। আচ্ছা, এবার দেখো কালাশোক এলো, শেষ রাজা কালাশোক বৌদ্ধিস্ট ছিলেন। কালাশোক রাজধানী পরিবর্তন করলেন, রাজধানী উনি বৈশালী থেকে পাটলিপুত্রে নিয়ে এলেন, এবং উনি বৌদ্ধ থাকার জন্য 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করলেন, এবং এখানে প্রথম বৌদ্ধ ধর্মের দুটো ভাগ হলো। একটা হচ্ছে কি হলো, একটা ভাগে গেল যারা সংঘের থেকে বলল যে বৌদ্ধ ধর্মটাকে আরো সহজ সরল করতে হবে, এত আচার বিচার মানা যাবে না, তারা হলো মহাসংঘী। আর যারা বললো না, আচার বিচার বা যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো কঠোর করতে হবে, তারা হয়ে গেল আমাদের স্থবিরাবাদী। ঠিক আছে, দুটো ভাগে ভাগ হলো, একটা কি বললাম মহাসংঘিক, আর একটা হলো স্থবিরাবাদী। সভাকামী প্রেসিডেন্ট ছিল, এটাও মনে রাখবে। ঠিক আছে, সভাকামী। এবার তার একজন তোমার কি বলবো হেয়ার ড্রেসার ছিলেন, যার নাম ছিল হচ্ছে মহাপদ্মনন্দ। তিনি জাতিতে শূদ্র ছিলেন, ক্ষৌরকার ছিলেন, এবং উনি কি করেন, তার গলা একদম নামিয়ে দেয়, এবং উনি তাকে হত্যা করে তার স্ত্রীর সাহায্যে, স্ত্রীর পরামর্শে অন্যান্য পুত্রদের হত্যা করে তিনি সিংহাসনে বসেন। এবং এই সময় দেখা যায় ক্ষত্রিয় রাজবংশ থেকে প্রথম নন ক্ষত্রিয় রাজবংশ, মানে ক্ষত্রিয় থেকে প্রথম অক্ষত্রিয় রাজবংশ শুরু হলো, যার নাম হলো নন্দ বংশ। মনে থাকবে। এবার দেখো নন্দ বংশের ঐতিহাসিক উপাদানের মধ্যে একটা বড় সোর্স হচ্ছে বিষ্ণু পুরাণ, এটা তোমাকে মনে রাখতেই হবে। বিষ্ণু পুরাণ, এবং বিষ্ণু পুরাণের সঙ্গে সঙ্গে তোমাকে এটাও মনে রাখতে হবে যে এই বিষ্ণু পুরাণের সঙ্গে সঙ্গে তোমাকে এটাও মনে রাখতে হবে যে এই নবনন্দ ডেহরা, যেখানে 9টা নন্দ রাজার নামও কিন্তু পাওয়া গিয়েছিল। কি বললাম, নবনন্দ ডেহরা, এটা একটা বড় মহাবংশ আছে, এদিকে দিব্যপ্রধান, এগুলো থেকে আমরা মেনলি নন্দদের সোর্সটা পাই। ভারতবর্ষের ইতিহাসে প্রথম অক্ষত্রিয় বা শূদ্র রাজবংশ হচ্ছে এই নন্দ বংশ, এবং এই রাজা মহাপদ্মনন্দ নিজেকে বলেছেন, কখনো কখনো বলছেন উনি একরাট, কখনো বলছেন সর্বক্ষত্রান্তক। ঠিক আছে, এবং দ্বিতীয় পরশুরাম, যেহেতু উনি ক্ষত্রিয়দের এগেনস্টে যুদ্ধ করেছেন। ঐতিহাসিক রাধা কুমুদ মুখার্জি বলছেন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছে
আমাদের এই মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ আমরা দেখতে পাই উনি জৈন ছিলেন, উনি হৈহয়, উনি বীতিহোত্র, উনি কলিঙ্গ রাজ্য জয় করেছিলেন। প্রথম আমাদের রাজা এদিক থেকে যিনি কলিঙ্গ রাজ্য জয় করেন, এবং কলিঙ্গ রাজ্য জয় করার পরে কলিঙ্গ রাজ্যের দরজার সামনে উনি মানে প্রধান প্রবেশদ্বারের সামনে একটি জৈন মূর্তি স্থাপন করেন। ওনাকে উগ্র সৈন্য বলা হয়েছে এবং অবশ্যই নন্দবংশের শ্রেষ্ঠ রাজাও বলা হয়েছে। তাহলে আমরা একটু দেখে নিই, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, তারপরে একরাট, সর্বক্ষত্রান্তক দ্বিতীয় পরশুরাম, আর কলিঙ্গ রাজ্য জয় করেছিল। হৈহয়, বীতিহোত্র এই রাজ্যগুলো জয় করেছিলেন উনি। এবং বলে দিই, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি থেকে জানতে পারা যায় যে কলিঙ্গ তোমার প্রধান মানে ফটকের সামনে, দরজার সামনে উনি একটা জৈন মূর্তি স্থাপন করেছিলেন। ঠিক আছে, হাতিগুম্ফা খারবেলের। বেশ, এবার দেখো এখানে একটা কথা বলবো আমি, যেটা তোমাকে জানতে হবে যে মহাপদ্মনন্দ, উগ্রসেন, পাঞ্চাল, কুরু, মিথিলা পরবর্তীকালে উনি কিন্তু জয় করেছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবে। শ্রেষ্ঠ সম্রাট শেষ আসছে ধননন্দ। ধননন্দ হচ্ছে এই নন্দবংশের শেষ সম্রাট এবং খুব বিতর্কিত রাজা। তার কারণ আমি তোমাকে বলে দিচ্ছি। ধননন্দের দুটো প্রশ্ন হয়। একটা হচ্ছে গ্রিক বীর আলেকজান্ডার যখন পশ্চিম ভারত আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন, ধননন্দ, একটা প্রশ্ন হয়। আর 2 নম্বর হচ্ছে ওনার সময় যাকে প্রথম মন্ত্রী হিসেবে যিনি আত্মপ্রকাশ করেন তিনি হচ্ছেন আমাদের তক্ষশিলা থেকে পাশ করা এক ব্রাহ্মণ, যার নাম ছিল চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এবার আমি এখানে আরো দুটো কথা বলতে চাই যে এই ধননন্দের যিনি আমাদের সেনাপতি ছিলেন তার নাম ছিল ভদ্রশাল। ঠিক আছে, ভদ্রশাল খুব উল্লেখযোগ্য সেনাপতি ছিলেন এবং ওনার রাজ্যের যে আর্মি ছিল সেটা বিশাল ছিল, বিশাল পদাতিক আর অশ্বারোহী হস্তি বাহিনী। ঠিক আছে, যেভাবেই আমরা বলবো সব দিক থেকেই শ্রেষ্ঠ। ঠিক আছে, ভদ্রশাল প্রধান সেনাপতি, বাবার মতোই জৈন ধর্মাবলম্বী। গ্রিক লেখকরা তাকে বলেছে র্যাংরামেস, এটা পরীক্ষা দেয়। ঠিক আছে, নন্দবংশের শেষ। সর্ববৃহৎ ছিল, পদাতিক বাহিনী ছিল 2 লক্ষ। অশ্বারোহী বাহিনী 20,000, হস্তি বাহিনী 3,000। এইটাই রিমার্কেবল। এটা খুব ভয় পেয়েছিল হচ্ছে আমাদের আলেকজান্ডার যে কোনোভাবেই আমরা এখানে ঢুকতে পাবো না। ঠিক আছে, রথ ছিল 2,000, বুঝতে পারছো, রথ 2,000 থাকা। ঠিক আছে, এবং 324 খ্রিস্টপূর্বাব্দে চাণক্যর সহায়তায় একটা এখানে কি হয়, এখানে একটা তোমার গৃহযুদ্ধ বাঁধে, তাই তো, বা প্রজা বিদ্রোহ বাঁধে। এবং এই প্রজা বিদ্রোহের যে নেতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, 324 খ্রিস্টপূর্বাব্দে ধননন্দকে হত্যা করলে নন্দবংশের অবসান ঘটে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের যে বিষয়বস্তু ছিল সেটা আমরা এখানে শেষ করে দিলাম, যেখানে আমাদের পুরো শুরু হয়েছিল ষোড়শ মহাজন পর থেকে একেবারে পুরো মগধের উত্থান আর মগধের রাজবংশগুলো সবকটাই আমরা বলে দিলাম। আমরা নেক্সট ক্লাসে এরপরে ফিরে আসবো, আবার প্রাচীন ভারতের একটা উল্লেখযোগ্য টপিক নিয়ে ফিরে আসবো। পুরাণ পাঠশালা আমাদের সবসময় কোয়ালিটি দেয় এবং সেই কোয়ালিটির সঙ্গে কোনোভাবেই কম্প্রোমাইজ করে না। এবং তোমরা শুনলে অবাক হবে, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হচ্ছে। যারা এখনো পর্যন্ত এই নাম এনরোল করনি বা সাবস্ক্রাইব করনি তারা অবিলম্বে করে রাখো। লিঙ্ক ডেসক্রিপশন সবই দেওয়া আছে, তোমরা কিন্তু অবিলম্বে পাস হোক বা অনার্স হোক দুটোর জন্যই এনরোল করে নিও।